আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেভাবে জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছেন এবং ইউনূসের সরকার, সেসব দেখে ভয় পেয়েই হয়তো ভারত সেনা সমাবেশ করেছে। মুদ্রা কথাটা ছিল, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জন্য সামনে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে, এই কথা বলল সেনাপ্রধান, একই ঘোষণা দিলেন। এদিকে বাংলাদেশ সীমান্তে ভারতের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, জরুরি অবস্থা জারি করা হয়েছে সেখানে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন এবং বিস্তারিত জানতে স্ক্রিনে চোখ রাখুন। একটু মজা করে বলেছিলাম, বাংলাদেশের জামাত সহ জঙ্গি সংগঠনরা যেভাবে ভারত দখলের কথা বলছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেভাবে জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছেন এবং ইউনূসের সরকার, সেসব দেখে ভয় পেয়েই হয়তো ভারত সেনা সমাবেশ করেছে। মুদ্রা কথাটা ছিল, ভয় পেয়ে হোক আর ভয় দেখাতে হোক, ভারত যে সেনা সমাবেশ করেছে এটাই ছিল আসল কথা। তারপর এখন জানতে পেরেছি শুধু সেনা সমাবেশ নয়, যুদ্ধের আরো বেশ কিছু সম্ভার, মানে যুদ্ধাস্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে। 1971 সালের পর এমন যুদ্ধ সম্ভার বা যুদ্ধ অস্ত্র ভারত এই প্রথম মোতায়েন করল। কিভাবে তৈরি হয়েছে এবং হচ্ছে ভারত, তার মোটামুটি একটা ছবি তুলে ধরব আজকের আলোচনায়। সেই সঙ্গে বলবো এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছে ভারত। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছি এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই ছোট্ট কাজটুকু করে নিন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার আসি আজকের আলোচনায়। 11ই নভেম্বর রাতের অন্ধকারে চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছিল পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। পণ্য বলতে অস্ত্রশস্ত্র। কাস্টমস চেকিং ছাড়াই সেসব অস্ত্র পৌঁছে গেছে যথাস্থানে। এই অস্ত্র আমদানিতে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য ইউনূসের সরকার আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। তার কয়েকদিন আগে অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তান থেকে আসা পণ্যের ক্ষেত্রে কাস্টমসের যে ফিজিক্যাল ভেরিফিকেশনের ব্যবস্থা থাকে সেটা তুলে দেয়া হয়েছিল। এই পুরো ব্যাপারটা ভারতকে বাধ্য করেছিল শান্তির নোবেলজয়ী ইউনূসের অশান্তি নিয়ে অশান্তির যে মতিগতি, সেই কড়া অবস্থান নেয়ার চিন্তা ভারতের মাথায় এসেছিল এবং সেই মোতাবেক দিন চারেক পর 15ই নভেম্বর থেকে উত্তর পূর্ব ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা সহ 111টি পয়েন্টে সৈন্য সমাবেশ শুরু করে ভারত। কাজটা খেপে খেপে এবং নিঃশব্দে করেছিল। জানা যাচ্ছে এই 35,000 সেনা স্বাভাবিক যে সেনা থাকে ওখানে তার চেয়ে তার অতিরিক্ত, এটা অ্যাডিশনাল। সেনা কখনো খালি হাতে যায় না, হালকা থেকে মাঝারি অস্ত্রশস্ত্র নিয়েই যায় তারা। তবে এর বাইরে মোটামুটি ভারী অস্ত্র যেগুলো যুদ্ধের প্রয়োজনে ব্যবহার হয়, সেই ধরনের বেশ কিছু অস্ত্র মোতায়েন করেছে ভারত। এরকমই একটি অস্ত্র, তার নাম বলি, সেটা হচ্ছে পিনাক বা বলা হয় পিনাকা মিসাইল। পিনাকা মিসাইল হলো ভারতের একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম। এটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতের যে DRDO, তারা তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনীর জন্য। পিনাকা মিসাইলের বৈশিষ্ট্য হল BM-21 গ্রেড এর মতো হওয়ায় একে ভারতের গ্র্যান্ড মিসাইল সিস্টেমও বলা হয়।
তো এর কম দূরত্বের মিসাইল, এটা 45 থেকে 65 কিলোমিটার এর রেঞ্জ, এটাই কভার করে। এরকম 6000 মিসাইল বাংলাদেশের অভিমুখে ফিট করে রাখা হয়ে গেছে ভারতের, বাংলাদেশের অভিমুখে। তো এই যে তাহলে সেই বাংলাদেশের অভিমুখে কোথায়? মনে হয় সিলেটে বাংলাদেশের যে ক্যান্টনমেন্ট আছে সেই অবধি পৌঁছবার ক্ষমতা এই মিসাইল রাখে। বেশি দূরত্বের মিসাইল দিয়ে তো লাভ নেই। কার্গিল যুদ্ধে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিল এই মিসাইল। পিনাকা মিসাইল ছাড়া ভারত মোতায়েন রেখেছে M777, M777 হাউইটজার কামান। এই কামানটি হল হাউইটজার শ্রেণীর একটি ব্রিটিশ টোয়েট 155 মিলিমিটার আর্টিলারি পিস। এটি অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়া, ভারত, সৌদি আরব, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্থল বাহিনী আছে তারা ব্যবহার করে। কার্গিল যুদ্ধে ইউক্রেন সেনা বিপুলভাবে কিন্তু ব্যবহার করেছে এই কামান। এছাড়া কলাইকুণ্ডাতে বিমান বাহিনীর যেটা বেস স্টেশন আছে সেটাকে প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনে ব্যবহারের জন্য। একই অবস্থা হাসিমারা এয়ারবেসেরও। এখানে ফ্রান্স থেকে কেনা 2টো রাফাল বিমান তৈরি আছে সব সময়। এই বিমান দুটি আপনাদের হয়তো মনে আছে, আমি আমার এখানেই একটি প্রতিবেদন করেছিলাম হাসিনা কিভাবে পালিয়ে এলেন না, কিভাবে চলে এলেন বাংলাদেশ থেকে, সেই ব্যাপারটা, যে শেখ হাসিনার কার্গো বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল হিন্ডন বিমান ঘাঁটি পর্যন্ত এই বিমান দুটি, এই রাফাল। ইউনূসের ক্রমাগত ভারত বিরোধী কথাবার্তা ও কাজকর্মে তিতিবিরক্ত নরেন্দ্র মোদীর ধৈর্যের বাঁধ ভেঙেছে চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারির পরে। বিষয়টি নিয়ে দুটো চিঠি দিয়েছে ভারত বাংলাদেশ সরকারকে। বলেছে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং চিন্ময় দাসকে মুক্ত করতে। শোনেনি বাংলাদেশ সরকার, সোনার বান্দা তারা নয়। যে ভাষায় উত্তর দিয়েছে সেটা কূটনৈতিক শিষ্টাচারের বিরোধী। বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার, যাকে বলে ফ্রি হ্যান্ড, সেটা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে মানুষ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছে। দিল্লিতে মুসলমানরা মিছিল করেছে ইউনূস সরকারকে শিক্ষা দেওয়ার দাবি নিয়ে। গতকাল কলকাতায় নওশাদ সিদ্দিকীর দল ISF তারা ইউনূস সরকারকে শাস্তি দিতে ভারত ব্যবস্থা নিক এই দাবিতে মিছিল করেছে এবং মিছিলে যারা অংশ নিয়েছে তাদের 90 কেন তারও বেশি % হচ্ছে মুসলমান। সবকিছু দেখে শুনে অবশেষে গত রাতে অর্থাৎ 28শে নভেম্বর রাতে নরেন্দ্র মোদী মিটিং করেছেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ও জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে, এবং তারপরই হাওয়া যে গরম হয়েছে সেটা মালুম হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন, সৈন্য ও সমরাস্ত্র মোতায়েন করে ঠিক কি করতে চায় ভারত? বাংলাদেশের জঙ্গি প্রশাসনের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্যই এটা করেছে, নাকি ইউনূসকে ভয় দেখাবার জন্যে, নাকি যুদ্ধ করার জন্যে 71-এর মতো, নাকি সার্জিক্যাল স্ট্রাইক যেটা বালাকোটে করেছে পাকিস্তানের সঙ্গে 2019-এ, কিংবা মায়ানমারে করেছে ওখানকার নাগা বিদ্রোহীদের সঙ্গে 2015 সালের জুন মাসে? অল্প দু কথায় বিষয়টি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের এত সাহস বা বুকের পাটা নেই যে ভারতের সঙ্গে যুদ্ধে নামবে। সুতরাং আত্মরক্ষার জন্য সেনা সমাবেশ তত্ত্ব, অর্থাৎ ভারত সেনা সমাবেশ করেছে আত্মরক্ষা করতে, সেই তত্ত্ব বাতিল। ইউনূসকে ভয় দেখানোর তত্ত্ব কিছুটা মেনে নেওয়া যায়।
ভয় যে মোল্লা ইউনুস পেয়েছে তার প্রমাণ বিদেশ সচিব পর্যায়ে খুব জরুরি একটা মিটিং করার প্রস্তাব তারা দিয়েছে, আর্জি পাঠিয়েছে। ভারত সে আর্জির জবাব দেয়নি এখনো, সম্ভবত দেবেও না। আরো কতটা ভাঙো সেটা দেখে ভারত কি করবে না করবে সেটা তখন বলবে। ৭১-এর মতো যুদ্ধে নামা অন্তত এই মুহূর্তে ভারতের চিন্তায় নেই। তার অনেক অসুবিধা যেমন আছে তেমন তার দরকারও নেই। মশা মারতে কেউ কামান দাগে না, ঠিক আছে? বাকি থাকে কোনটা? সার্জিক্যাল স্ট্রাইক, যেটা পাকিস্তানে ও মায়ানমারে ইতিপূর্বে করেছে ভারত। যুদ্ধ করতে হলো না, আবার শিক্ষাও দেয়া হলো। তবে এখানে একটা সমস্যা, পাকিস্তান ও মায়ানমারে জঙ্গিদের ওপর আঘাত করেছিল ভারত। কাদের ওপর? সেখানকার সেনাবাহিনী নয়, সেখানকার মানুষ নয়, জঙ্গিদের ওপর। তাহলে বিশেষ কোনো জায়গায় কি, কারণ বাংলাদেশের তো বিশেষ কোনো জায়গায় জঙ্গিরা নেই, বাংলাদেশের তো সব জায়গায় জঙ্গিরা ছড়িয়ে আছে। তাহলে বিশেষ কোনো জায়গায় স্ট্রাইকটা হবে কি করে? আমার মনে হয় ভারতের স্ট্রাইক হবে বাংলাদেশের সেনা ছাউনির কয়েকটার উপর। তাতে যেমন কোমর ভেঙে দেওয়া যাবে সরকারের এবং সরকারের সমর্থক সেনাবাহিনীর, তেমন জনগণের হতাহত হওয়াটাও ঘটবে না। কিছু যে একটা হবে সেটা নিশ্চিত। যেটাই হোক, ট্রাম্প সাহেবের গদিতে বসার আগে এটা হবে সেমিফাইনাল। আসল ফাইনাল তো পরে হবে, যখন এই ইউনূস সরকারের পতন ঘটিয়ে আবার নিয়ে আসা হবে কাকে? আপনারাই ঠিক করুন কাকে নিয়ে আসবার কথা বলবেন, কাকে নিয়ে আসতে চাইছেন সেটা জানাবেন কমেন্ট সেকশনে। আর আমরা সেগুলো নিয়েও পরে একটা এপিসোড করব। এখন কি অবস্থা শুরু করেছে, এবং তাদের সেনাবাহিনী ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত বর্ডার আছে সেইখানে মোতায়েন করা হয়েছে। এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান তিনি ঘোষণা দিয়েছেন আগামী দিনগুলো আরও ভয়াবহ হতে চলেছে। এই কথার মধ্যে কিন্তু অনেকটাই গোজামিল আছে, অনেক ঘটনা রয়েছে। অবশ্যই তিনি কিছুটা আঁচ করতে পারতেছেন যে সামনে কি হতে যাচ্ছে। তো যাই হোক, ভিডিও সম্পর্কে মতামত দিবেন। এবং আমাদের কথা হচ্ছে একটাই, যে ধরনেরই বিপদ আসুক না কেন সেটা আমরা সকলে মিলে সামলে নিব। এবং সাম্প্রতিক সময়ে উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে যে তোলপাড় হচ্ছে, এবং আসিফ নজরুলের এই যে কথা, আসিফ নজরুল বনাম সাংবাদিক ইলিয়াস, এই যে তথ্যটা, এইটা নিয়ে আসলে তোলপাড় শুধু এখন ভারতে না, মানে বাংলাদেশে না, এর বাহিরেও চলে গেছে। যাই হোক, অবশ্যই এটার সমাধান আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।